আজকে আমরা চলেছি একটা দীর্ঘ ড্রাইভে। কলকাতার খুব কাছে ডানকুনি হাউজিং থেকে আমরা যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা পেরোবো আদিম ফরেস্ট, একটা প্রিস্টিন ফরেস্ট, বাঁকুড়ার জয়পুর জঙ্গল। আমার সাথে আছে আমার বড় ছেলে এবং আমার গিন্নি আছে, পাশে আমাদের খুব আদরের সন্দেশ আছে। সন্দেশকে আপনারা দেখেছেন পুরী ড্রাইভে। আর আছে আমার ছোট ছেলে, স্টেট চ্যাম্পিয়নশিপে পাওয়ার লিফটিং করে এবং ফার্স্ট হয়েছে। তো সকলেই আমরা পালোয়ানরা সবাই যাচ্ছি, গন্তব্য বিষ্ণুপুর। আচ্ছা, আমরা এখন দক্ষিণেশ্বরটা ক্রস করলাম, নিয়ে আমরা দিল্লি রোডের অভিমুখে আমরা যাচ্ছি, গন্তব্য বিষ্ণুপুর। তো এই রাস্তাটা সোজা গিয়ে দুটো জায়গায় কেটে যাচ্ছে, একটা দিল্লি রোড, একটা বম্বে রোড, মানে মুম্বাই রোড। আমরা দিল্লি রোড হয়ে ডান দিকে টার্ন নেব এবং বাঁ দিকে মুম্বাই রোড চলে যাচ্ছে। আমরা বাঁ দিকে না গিয়ে দিল্লি রোডের ডান দিকে আমরা টার্ন নেব। আমরা একে একে বালি হল্ট স্টেশন পেরোলাম, রাজচন্দ্রপুর পেরোলাম, পেরিয়ে আমরা সোজাই যাচ্ছি। মাঝখানে একটু শুধু বাঁদিকে ব্যাক নিতে হবে, তারপরে আসবে দিল্লি রোড এবং মুম্বাই রোডে ডাইভারশন। যদিও আমি আপনাদের বলছি যে ডানকুনি হাউজিং থেকে দেখাবো, কিন্তু ডানকুনি হাউজিং পৌঁছচ্ছি কীভাবে সেটাই প্রথম আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সামনে থেকে আমরা বাঁদিকে বেঁকবো, বেঁকে আমরা সোজা গেলে দিল্লি রোড এবং মুম্বাই রোডের ডাইভারশন আমরা পাবো। এই বাঁদিকে গাড়িগুলো ঢুকছে, আমরা তলা দিয়ে ঢুকে গেলাম। এই আমরা সোজা যাচ্ছি, সোজা যেতে যেতে এক্ষুনি পাবেন মুম্বাই রোড এবং দিল্লি রোডের ডাইভারশন। আমরা যেহেতু দক্ষিণেশ্বরের দিক থেকে আসছি, বালিঘাট স্টেশন, বালিহল্ট স্টেশন পেরিয়ে, তাই আমরা বাঁ দিক দিয়ে ওই টানেলটার ভেতর দিয়ে ঢুকে আমরা দেখুন এই রাস্তাটা ধরছি। এই বাঁ দিকে দেখুন যে গাড়িটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে মুম্বাই রোড, আর আমরা যাব ডান দিকে, মানে স্ট্রেট যাব আমরা। এখানে ডাইভারশন দেখা যাচ্ছে, বাঁ দিকে খড়গপুর মানে মুম্বাই রোড, আর আমরা দিল্লি রোডের দিকে ডান দিকে আমরা যাচ্ছি। কারণ এই দিল্লি রোড দিয়ে সোজা গিয়ে আমাদের ডানকুনি ক্রসিং থেকে বাঁ দিকে ঢুকতে হবে। এই যে রাস্তাটা খুব সুন্দর, দেখুন এত সুন্দর কার্ভিং রাস্তা। সামনে থেকে দেখুন রাস্তাটা একেবারে গোল হয়ে ঘুরে গেছে। এইখান থেকে গাড়িটা এরকম গোল হয়ে ঘুরবে। ঘুরে আমরা ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওপর দিয়েই যাচ্ছি বলতে পারেন। আমরা একেবারে দুর্গাপুর টোল ট্যাক্স রাস্তাটা পেয়ে যাব, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের টোল ট্যাক্সের রাস্তাটা পেয়ে যাব। এই আমরা ধরে নিলাম, এই রাস্তাটা সোজা ডানকুনির দিকে যাচ্ছে। সামনে হচ্ছে ডানকুনি হাউজিং মোড়। আমরা এইখান থেকে বাঁ দিক নেব।
এখান থেকে আমরা বাঁ দিক নিলাম, নিয়ে যথারীতি আমরা চলেছি সোজা রাস্তা দিয়ে চণ্ডীতলা হয়ে, মশাট হয়ে, শিয়াখালা হয়ে, চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগ। দেখুন ওপরে লেখা আছে শিয়াখালা এখান থেকে 17 কিলোমিটার, চাঁপাডাঙ্গা 38 কিলোমিটার, আরামবাগ 60 কিলোমিটার। আমরা কালীপুর ক্রস করছি, এরপর চণ্ডীতলা আসবে। রাস্তা নো ডাউট এরপর ভালো, শুনেছি অনেকদিন পর আসছি। এই চাঁপাডাঙ্গার পরে কিছুটা রাস্তা খারাপ, তো যাই হোক এখন বেশ কিছুটা রাস্তা ভালোই পাবো। নতুন রাস্তা করে দিয়েছে, শুনেছি কিছু কিছু জায়গায় টোল ট্যাক্সের মতন কিছু বসিয়েছে, কিন্তু সেগুলো এখনও কার্যকরী হয়নি। দেখা যাক, আমি অনেকদিন পরেই আসছি। এটা হচ্ছে চণ্ডীতলা বাজার ক্রস করছি, কালীপুরের পরে আসে এই চণ্ডীতলা বাজার। আমরা এই চণ্ডীতলা থানা ক্রস করলে এবার ভালো রাস্তাটা পাওয়ার সম্ভাবনা আছে, মানে যেটা স্টেট হাইওয়ে সম্ভবত 2 SH2 যাকে বলা হয়, যেটা আপনার একেবারে আরামবাগ হয়ে কোতুলপুর বিষ্ণুপুর অবধি যাচ্ছে, SH2 স্টেট হাইওয়ে 2। ডান দিকে চণ্ডীতলা থানা চলে গেল। চাঁপাডাঙ্গা যেটা বললাম তারকেশ্বরের নিয়ারেস্ট পয়েন্ট, ওটা 36 কিলোমিটার। খানাকুল দিয়ে আমরা যাব না, যাই হোক ওটা 54 কিলোমিটার। কিন্তু চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগ যখন যাব সেটা হচ্ছে 58 কিলোমিটার। এবার দেখুন রাস্তাটা কত ভালো রাস্তা পড়ে গেল চণ্ডীতলা থানা ক্রস করার পর। কিন্তু এই রাস্তায় একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচুর স্পিড লিমিট করার জন্য প্রচুর বাম্পার করা আছে। এই পথের আনন্দ যেটা, সেটা হচ্ছে ডাব। এখানে কলাছড়া বলে একটা গ্রাম আছে, সেখানে শুধু কলাই হয়, এই কাছেই ডান দিকে। আর এই পথে যখন যাবেন আসবেন তখন অবশ্যই ডাব খাবেন। ডাবটা আমরা দীঘাতে যেমন খেতে ভালোবাসি, যে কোনো লং ড্রাইভের ক্ষেত্রে আমরা ডাবটাকে খুব পছন্দ করি। এই বিষ্ণুপুর যেখানে যাচ্ছি এটাকে বলা হয় প্রিস্টিন ফরেস্ট। প্রিস্টিন মানে হচ্ছে আদিম ফরেস্ট, ঠিক আছে। আমরা বিষ্ণুপুর যাওয়ার পথে এই জঙ্গলটা ক্রস করব। আমি আপনাদের একদম বিষ্ণুপুরে পৌঁছে দেবো কত সোজাভাবে, দেখুন। কারণ আমি দেখেছি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিষ্ণুপুরে নানান রকম ডাইরেকশন থাকে। কেউ বলে খড়গপুর হয়ে যাব, কেউ বলে দুর্গাপুর হয়ে যাব, কিন্তু 15-20 মিনিটের মধ্যে কি আধ ঘন্টার মধ্যে আপনি খুব তাড়াতাড়ি কতটা পথ পেরিয়ে এলেন যদি আন্দাজ করতে পারেন তো খুব ভালো। তাই এই রাস্তা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট রুট। আরেকটি রুট আছে, সেটা হচ্ছে কনজেস্টেড এরিয়া, মানে জিটি রোড হয়ে শাওড়াফুলি ক্রস করে বৈদ্যবাটি ক্রস করে তারপর বাঁ দিকে টার্ন নিতে হয়, যে রোডটার নাম হচ্ছে বৈদ্যবাটি তারকেশ্বর রোড। চুঁচুড়া থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো ওই রাস্তা দিয়ে যায়। এই যে জয়পুর জঙ্গল বলছি বিষ্ণুপুরে ঢোকার আগে, এই জয়পুর জঙ্গল কিন্তু একটা ঘন জঙ্গল, এবং এটি শাল, পলাশ, মহুয়া, নিম গাছের একটা ঘন বন। এখানে হরিণ, হাতি এবং বিভিন্ন পাখির মতো প্রাণী এখানে কিন্তু আপনার ভাগ্য ভালো থাকলে দেখতে পেতে পারেন। সেদিনকে যদি আপনি দুঃসাহসিক ব্যক্তি হন তাহলে আপনি ঘন জঙ্গলেও ঘুরে আসতে পারেন। এবং ব্রিটিশদের দ্বারা নির্মিত টেলিগ্রাফ টাওয়ার খুঁজতে যেতে পারেন, বা ব্রিটিশদের ফেলে আসা তার রানওয়েটাও দেখে আসতে পারেন, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি করা হয়েছিল। বিষ্ণুপুর যাওয়ার পথে এই যে জয়পুর ফরেস্ট, এটা একটা মনোমুগ্ধকর উডল্যান্ড স্কেপ বলতে পারেন। ঘন শালবন, বন্যপ্রাণী এবং আদিম পরিবেশের জন্য পরিচিত জয়পুর বন যারা প্রকৃতিপ্রেমী, যারা অরণ্য প্রকৃতিপ্রেমী বা পাখি পর্যবেক্ষক এবং যারা নিরিবিলি পরিবেশে পালাতে চায় তাদের জন্য একটি স্বর্গ। ডান দিকে বারুইপাড়া স্টেশন চলে গেল, এবং এই বাঁ দিকে হচ্ছে উদয়নারায়ণপুর এবং আমতা স্টেশনের এই রাস্তাটা চলে গেল। এর লোকেশনটা হচ্ছে আপনার কৃষ্ণরামপুর। সোজা রাস্তা দিয়ে যখন আসছেন
কৃষ্ণরামপুর যে বাস স্টপটা পড়ে সেটাকে ক্রস করে কিছুটা এগুলেই আপনি বাঁদিকে উদয়নারায়ণপুর বা আমতার রাস্তা পেয়ে যাবেন। এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিয়াখালা। শিয়াখালাতে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট একদম দেখতে পাচ্ছি বাঁদিকে, খুবই পরিচ্ছন্ন। ভাবছি ঢুকবো কি ঢুকবো না, কারণ সন্দেশ আছে তো আমাদের সাথে, ওটাই একটা সমস্যার জায়গা। যথারীতি কাঁচের এপারে আমরা রেস্টুরেন্টে বসেছি, আর আমাদের সন্দেশ এবং 2 ছেলে কাঁচের ওপারে। ও একটু বেঁধেই রাখতে হয়েছে কারণ ওরা খাবে। ছোলা বাটোরা অর্ডার দিলাম, দাম হচ্ছে কত গো? 141 করে ছোলা বাটোরা অর্ডার দিলাম। আমাদের গাড়িটা একদম দেখতে পাচ্ছেন ওখানে মারুতি ইকো, একদম হোয়াইট গাড়িটা হচ্ছে আমাদের। তো আমরা এখানে হাই রোডের ঠিক সামনে, খুব সুন্দর লোকেশনে রেস্টুরেন্টের। ধোসা বলছে এখানে 70 টাকা করে, আর স্পেশাল টি হয় 30 টাকা করে। বাট ঠিক আছে, সবসময় তো লং ড্রাইভ হয় না, আনন্দের সময় অত টাকা পয়সা দেখলে হয়ও না। ভিড় বাড়ছে, এমনকি একটা বড় বাসও দেখছি ঢুকলো। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। রাস্তার উপর বসে পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ভাবিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা ব্রেকফাস্ট করতে পারবো। ভাবছিলাম হয়তো রাস্তার ধারে কোথাও একটু খেয়ে নেবো, কিন্তু এখানে আসছে ছেলেরাও খুব খুশি। আর সবচেয়ে বড় কথা, সন্দেশকে রেখে আমরা ব্রেকফাস্ট করতে পারছি, এটাও একটা আনন্দের জায়গা। সন্দেশ কি দিচ্ছে না? বেরোলাম এবার রেস্টুরেন্ট থেকে, খাওয়া দাওয়া হলো, সোজা জয়পুর হয়ে বিষ্ণুপুর এন্ট্রি গেট অবধি আমরা যাব। পথটা কিন্তু আপনারা বুঝে নিন, সোজা রাস্তা আপাতত। যেখানে যেখানে যেরকম বাঁক থাকবে, বাঁক খুব কম আছে, একটা দুটো, সেগুলো আমি আপনাদের বলে দেবো। আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম ডানকুনি থেকে, হাউজিং থেকে, ডানকুনি হাউজিং থেকে সোজা সেই রাস্তায় কিন্তু আমরা চলেছি, না এদিক না ওদিক। জয়পুর জঙ্গলের ওখানে একটা মনোরম পাহাড় আছে, যার নাম হচ্ছে ধলডাঙ্গা পাহাড়। এই পাহাড়টা কিন্তু ট্রেকিংয়ের জন্য খুব জনপ্রিয়। আর ওই পাহাড়ে উঠলে আশেপাশের জঙ্গলের যে মনোরম দৃশ্য, এটা কিন্তু খুব সুন্দর লাগে। যারা আসবেন তারা এগুলো মিস করবেন না। আমি যেহেতু এর আগে এসেছি, তাই আমি এগুলো আজকে দেখাবো না, শুধু পয়েন্টসগুলো আপনারা নোট করে রাখুন, আপনারা এলে এগুলো দেখবেন। বিষ্ণুপুর যেটা বলছি, বিষ্ণুপুর কিন্তু ঐতিহাসিক পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। পোড়ামাটির মন্দির যেটা একমাত্র বিষ্ণুপুরে আছে। আর অবশ্যই বালুচরী শাড়ি, ভ্যারাইটিস বালুচরী শাড়ি মহিলাদের জন্য এই জায়গা থেকে কিনে নেওয়া যেতে পারে। আর এই জয়পুর থেকে কিছুটা দূরে একটা বাঁধ আছে, সেটা হচ্ছে কংসাবতী বাঁধ। এই বাঁধটির কাছে যদি যান, তাহলে প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব সুন্দর এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং এটি পিকনিক, ফটোগ্রাফি এবং জলের ধারে শান্তিপূর্ণ একটা দিন কাটানোর জন্য একদম আদর্শ। আর জয়পুর ফরেস্টে যারা বনের কাছাকাছি থাকতে চান, তাদের জন্য তো পরিবেশ বান্ধব লজ প্রচুর হয়েছে। বেসিক গেস্ট হাউস আছে, ফরেস্ট বাংলো আছে, এবং এর অনেক বিকল্প ব্যবস্থা ওখানে আছে। মানে বনের সৌন্দর্য উপভোগ করতে খুব সাহায্য করবে। আর জয়পুর বনে কি খাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জয়পুর বনের আশেপাশে রন্ধন প্রণালীর মধ্যে রয়েছে সাধারণ বাঙালি খাবার, ভাত, ডাল, মাছের তরকারি এবং নানা রকম মৌসুমি শাকসবজি, পোস্ত, কাছাকাছি নদীর যে তাজা মাছ, এগুলো কিন্তু এখানে খুবই মনোরমকর। আর জয়পুর বা বিষ্ণুপুরের আশেপাশে যে বিশেষ উৎসবগুলো হয়, সেগুলোর মধ্যে আছে টুসু পরব, টুসু উৎসব যাকে বলা হয়, মানে ফসলের উৎসব। যে সময় ফসল ওঠে সেই সময় এই উৎসবটা হয়। এবং পৌষ পার্বণ সহ বিভিন্ন স্থানীয় উৎসব এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। আর এই উৎসবগুলো শুধু উৎসবই নয়, এদের সাথে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং উপজাতীয় রীতিনীতি এগুলো কিন্তু পালন করা হয়। আদিবাসী নৃত্য, এটা কিন্তু এখানে একটি মূল কার্যকলাপ, এবং বাউল গান তো আছেই তার সাথে।
এই জয়পুর ফরেস্ট দেখার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই সময়ের মধ্যে আপনি বনের সবুজাভ প্রাণবন্ত যে রূপ সেটা উপভোগ করতে পারবেন। ফটোগ্রাফি এবং পাখি দেখার জন্য তো আছেই এই সময়টা। বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর এই সময়টা অবশ্য বনের সৌন্দর্য খুব বাড়ায়। গজার মোড় আসছি সামনে, এটি একটি বাস স্টপ। দম্পতিরা এখানে জয়পুরে অনুমোদিত, মানে তারা কি পারমিসেবল? আমি বলবো হ্যাঁ, একা ভ্রমণকারী বা অবিবাহিত যারা দম্পতি এদের সাধারণত অনুমতি দেওয়া হয়, তবে বুকিং করার আগে তাদের নির্দিষ্ট নীতি সম্পর্কে আপনার নিশ্চিত হওয়াটা খুব দরকার। জয়পুর কি যাত্রীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য কি নিরাপদ? যদি জয়পুরে যান, ফরেস্টের আশেপাশে যদি থাকেন, এটাও কিন্তু বলবো হ্যাঁ নিরাপদ। বিভিন্ন রেস্ট হাউস গড়ে ওঠার ফলে এখানে কিছুটা লোকবসতি বেড়েছে। স্ট্যান্ডার্ড নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা সবসময় একটা বুদ্ধিমানের কাজ হবে এদিকে এলে। যেমন একটি দলের সাথে আসা উচিত। অন্ধকারে যেহেতু এই জায়গাটি একদম মূল শহর থেকে বিচ্ছিন্ন, তাই সন্ধে 4টে-5টার পরে এই এলাকাটাকে এড়ানোই বাঞ্ছনীয়। আমরা গজার মোড়ে এসেছি। এখানে দেখুন বাঁদিকে মাইলেজ বোর্ডটা দেখতে পাচ্ছেন, আরামবাগ সোজা, তারকেশ্বর সোজা, চাপাডাঙ্গা সোজা। যদিও চাপাডাঙ্গা থেকে ডান দিকে যেতে হয় তারকেশ্বর যেতে হলে, তো আমরা সোজা চলেছি। আমরা যে পথ দিয়ে ডানকুনি হাউজিং দিয়ে ঢুকলাম সেই পথ দিয়েই কিন্তু সোজা আসছি, কোনো ডান দিক নয় বাঁ দিক নয়, রাস্তা কিন্তু পুরো মাখন। তবে হ্যাঁ, প্রতিটা বাস স্টপের আগে বা যেগুলো স্কুলের জায়গা, এই সব জায়গাগুলোতে কিন্তু আগে পরে বাম্পার দেওয়া আছে যাতে স্পিড লিমিটটা হয়। মোটামুটি টার্গেট ছিল 11টার মধ্যে আমরা আরামবাগ ক্রস করব, সেই টার্গেট নিয়েই কিন্তু আমরা চলছি এবং 12টার সময় পৌঁছবো আমরা বিষ্ণুপুর। 12টার সময় টার্গেট আমাদের বিষ্ণুপুর পৌঁছানো, কিন্তু আমরা 12টার সময় বিষ্ণুপুর পৌঁছবো না, অনেকটা দেরিতেই হয়তো বিষ্ণুপুর পৌঁছবো। কারণ মাঝে আমরা বনলতা যেটা রিসর্ট আছে ওখানে লাঞ্চ করব এবং আশেপাশে এয়ারফিল্ডে হয়তো আমরা যেতে পারি। ঢোল সমুদ্র বলে একটা জায়গা আছে, একটু ঘুরে যেতে পারি। তবে ড্রাইভটা উপভোগ্য হবে, আপনারা দেখুন, ভালো লাগবে। বনলতাতে শুনলাম পেট অ্যালাউ আছে, কারণ আমি যখন লাঞ্চ করব, প্রথম কথা আউটসাইডার্স অ্যালাউ লাঞ্চের জন্যে, দ্বিতীয়ত হচ্ছে পেট অ্যালাউ, যার জন্য আমি পেট নিয়েই যাচ্ছি। এগুলো কিন্তু খোঁজখবর করে আপনারাও যাবেন, ফোন করে যাবেন, গুগলে ওদের ফোন নাম্বার পেয়ে যাবেন। কিছুটা আগেই চাপাডাঙ্গা পড়বে, যেখান থেকে ডান দিকে গেলে তারকেশ্বর স্টেশন। আমরা পিয়াসারা ক্রস করলাম। চাপাডাঙ্গা ঢোকার আগে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জয়রামবাটি যদি যান আরামবাগ হয়ে, জয়রামবাটির রাস্তা আমি দেখিয়ে দেবো। আমরা যদিও জয়রামবাটি হয়ে যাব না, আমরা ব্যাঙাই হয়ে যাব। জয়রামবাটি 44 কিলোমিটার, আরামবাগ বাঁদিকে দেখাচ্ছে 22 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার, আর তারকেশ্বর এই ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে চাপাডাঙ্গার মোড়। এই ডান দিক দিয়ে দেখুন একটা রাস্তা আছে, এটা দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে তারকেশ্বর স্টেশনের দিকে। আরে ভাই, এই যে দেখুন এখান থেকে ডান দিক দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে। আমরা ব্রিজের ওপরে উঠলাম না, এটা ওয়ান ওয়ে। আমাদের এই ডান দিক দিয়ে যারা তারকেশ্বর যাবেন তাদের এই ডান দিক দিয়ে এখান দিয়ে ঢুকে যেতে হবে। সামনে বোর্ড আছে তারকেশ্বরের দিকে, এই ডান দিক দিয়ে তারকেশ্বরের দিকে ঢুকে যেতে হবে। পুরসুরা থানার অন্তর্গত হচ্ছে এই জায়গাটি। 20 কিলোমিটার দূরে আরামবাগ, আর 11 কিলোমিটার দূরে মায়াপুর। এটা সেই নবদ্বীপ মায়াপুর নয়, আরামবাগের আগে মায়াপুর নামে একটা স্টপ আছে, ওটা 11 কিলোমিটার দূরে, আর আরামবাগ হচ্ছে 20 কিলোমিটার দূরে। সামনে আবার দেখাচ্ছে টোল গেট অ্যাহেড, মানে আগে তো টোল ছিল না, এখন দেখাচ্ছে সামনে টোল গেট আছে। জানি না, টোল গেট থাকলে টোল দেবো। টোল গেট আছে, তবে আমাদের টোল কিছু লাগবে না। টোল গেট আছে, তবে আমাদের টোল কিছু লাগছে না। আমরা বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে গেলাম টোল গেট ছেড়ে। বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে হাতি। হাতি, কিন্তু হাতি দেখতে পাবেন না, জায়গাটার নাম হচ্ছে হাতি।
বাস স্টপটা হচ্ছে হরিণখোলা, মানে নৈসর্গিক দৃশ্যটা আমি ছেড়ে এলাম, খুব ভালো রাস্তা। এই হরিণখোলার পরে আমার আসবে মায়াপুর। সামনেটা দেখুন, ডান দিক থেকে একটা রাস্তা কেটে যাচ্ছে, ওটা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে 1 কিলোমিটার পরে আসবে মায়াপুর। এত সুন্দর স্টেট হাইওয়েগুলোকে এখন বানিয়েছে, আগে যখন এই রাস্তা দিয়ে যেতাম খানা খান্দে ভর্তি ছিল। আজ থেকে বছর 22 আগেকার কথা বলছি। আরামবাগ 9 কিলোমিটার এখান থেকে। এই মায়াপুর থেকে জয়রামবাটি হচ্ছে 32 কিলোমিটার রাস্তা। আর এখন 10 কিলোমিটার আরও যেতে হবে, তাহলে আমরা আরামবাগ পাবো। আরামবাগ থেকে আপনার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা জয়রামবাটির দিকে, কামারপুকুর জয়রামবাটির দিকে, আর একটা হচ্ছে যদি জয়পুর ফরেস্টের দিকে, যদি ব্যাঙ্গাই হয়ে আমরা যাই। আমরা জয়রামবাটি হয়েও যেতে পারি, কিন্তু সেটা একটু ঘুর হয়ে যাবে, যার জন্য আমরা বাঁদিকের রাস্তা, জয়রামবাটির রাস্তা না ধরে আরামবাগ থেকে ডান দিকের রাস্তাটা নেব, ব্যাঙ্গাই হয়ে যাব। যাকে 10 কিলোমিটার পরে আমাদের আরামবাগ আসছে। চলুন, এখন তো স্ট্রেট আসছি, ডানকুনি হাউজিং থেকে যেরকম সোজা ধরেছিলাম সেই সোজাই আসছি। আমরা এই সামনে থেকে ডান দিকে ঢুকবো আরামবাগের দিকে। গৌরহাটি মোড় আসছে সামনে, এই গৌরহাটি মোড় থেকে আমরা ডান দিকে ঢুকবো, মানে আরামবাগই চলে এসেছি। আরামবাগের গৌরহাটি মোড় থেকে আমরা সামনে ঢুকবো। চলুন, এই আমরা গৌরহাটি মোড় থেকে ডান দিকে ঢুকছি আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে। এই হলো আমরা প্রপার আরামবাগে ঢুকে গেলাম। ডান দিকে আরামবাগ হসপিটাল আছে, বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে আবার অনেক খাবার জায়গা আছে। আমরা গৌরহাটি মোড় থেকে সরে যাচ্ছি, সামনে এবার বাস স্ট্যান্ড আসবে। এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে বিদ্যাসাগর বাস টার্মিনাস। সামনে একটা সিগন্যাল আসছে, ওই সিগন্যাল থেকে আমরা ডান দিকে যাব। এখানে একটা ব্রিজ পেলেন, ব্রিজটা ক্রস করলে আপনার একটা সিগন্যাল আসবে। দেখুন সামনে হচ্ছে 24 কিলোমিটার পরে আমরা কতুলপুর পাবো। এই সিগন্যাল থেকে আমরা ডান দিকে যাব। এই যে সিগন্যাল পয়েন্ট, এই সিগন্যাল পয়েন্ট থেকে আমরা ডান দিকে যাব, গেলে আমরা বিষ্ণুপুর পাবো। এই দেখুন আমরা কতুলপুরের দিকে এই ডান দিকে নিলাম, আর সোজা চলে গেলে আপনার জয়রামবাটি চলে যেতেন। সন্দেশবাবু যথারীতি বিশ্রাম নিচ্ছেন। বিস্কুট, ভাত, জল, পটি, ওষুধ সব কিছু হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। বেশ এনজয়েবল রাস্তা, কিন্তু বিষ্ণুপুরে ড্রাইভ দেখেছেন তো কতটা সোজা। যেরকম আপনাদের বলেছি ঠিক সেইভাবে আপনারা চলে আসবেন বিষ্ণুপুর। কাউকে জিজ্ঞেস করার কিছু নেই, কোনো খড়গপুর নয়, দুর্গাপুর নয়, কিচ্ছু নয়, কোনো দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে একদম নয়। এই রাস্তা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট রাস্তা। 3 ঘন্টার মধ্যে আমরা 11টার সময় আমরা ক্রস করেছি আরামবাগ। 3 ঘন্টা লেগেছে, আমরা আরামবাগ এসেছি। মাঝে আধ ঘন্টা 40 মিনিট আমরা টিফিনে দিয়েছিলাম, আমরা খেয়েছিলাম, নাহলে 2.5 ঘন্টায় আমরা আরামবাগ চলে আসার কথা। আপনারা যারা খাবেন না তারা 2 ঘন্টা 15 মিনিট বা 2.5 ঘন্টার মধ্যেও চলে আসতে পারেন। আর গাড়ি যদি খুব জোরে চালান তো 2 ঘন্টায় এসে যাবেন। মাঝখানে স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিট দেখে কিন্তু চালাবেন, অতিরিক্ত স্পিড দেবেন না, ফাইন হয়ে যেতে পারে। আর আমরা এই যে রাস্তাটা যাচ্ছি এটা ভায়া ব্যাঙ্গাই হয়ে, আমরা এই ডান দিকে যে টার্ন নিলেন ওই সিগন্যাল থেকে, এবার আমরা ভায়া ব্যাঙ্গাই হয়ে যাচ্ছি। কুলকি আসবে, তারপর ব্যাঙ্গাই আসবে, তারপর কতুলপুরের নেতাজি মোড় আসবে, তারপর কতুলপুর বাজার আসবে, তারপর জয়পুর জঙ্গল আসবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডান দিকে বিস্তৃত ক্ষেত, বাঁ দিকেও বিস্তৃত ক্ষেত, মধ্যিখানে রাস্তা।
সোজা আসছি, যেরকম ওই সিগন্যাল থেকে আমরা ঢুকলাম, ভায়া ব্যাঙাই হয়ে আমরা ঢুকবো কোতুলপুর নেতাজি মোড়। কোতুলপুর নেতাজি মোড় থেকে আবার সোজা আমরা যাব জয়পুর জঙ্গলের দিকে বা বিষ্ণুপুরের দিকে। এই যে কোতুলপুর নেতাজি মোড়, ওই নেতাজি মোড়ের যে চার মাথাটা আছে, বাঁদিক দিয়ে কিন্তু আবার জয়রামবাটি হয়ে ওই রাস্তাটা আবার মিশছে। আমার পরিবারের অনেকে ধারণা, বিশেষ করে আমার ছোটো কাকা নাকি বলতো, নিজেও খুব রাফ ড্রাইভ করতো, তাও নাকি শুনেছি বলতে, যে গাড়ি হচ্ছে আমার বাড়ি, বাড়িকে যেরকম সামলে রাখো, নিজের গাড়িকেও যখন রাস্তায় নিয়ে বেরোবে ঠিক ওইভাবেই সামলে নিয়ে তোমাকে যেতে হবে। কারণ বাড়ি ধসে পড়লে, বাড়িকে যত্ন না করলে যে দুর্যোগ হতে পারে, গাড়ির ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম কথা খাটে। এটা একটা পরিবার, গাড়ি কিন্তু পরিবারের বাইরে নয়। এটা হচ্ছে ব্যাঙাই মোড়, আসছি আমরা সামনে, রেড সিগন্যাল। এখান থেকে কোতুলপুর নেতাজি মোড় হচ্ছে 12 কিলোমিটার, আর এখান থেকে যদি বাঁ দিকে ঢুকে যান তাহলে কামারপুকুর পড়ে 6 কিলোমিটার। এই ব্যাঙাই মোড় থেকে 6 কিলোমিটার, আর আমরা 12 কিলোমিটার এখনও আছে কোতুলপুর। কোতুলপুরের পরে জয়পুর। ব্যাঙাই মোড় ক্রস করলাম, আমরা সামনে কোতুলপুর নেতাজি মোড় আসছি। এই কোতুলপুর নেতাজি মোড় থেকে আমরা সোজাই যাব, বাঁ দিকে গেলে আবার সেই জয়রামবাটির রাস্তা। কোতুলপুরের পরেই হচ্ছে জয়পুর ফরেস্টটা পড়ে, যেখানে আপনার বনলতা লজ আছে, যেটা খুব নাম করা। আমরা ওখানে লাঞ্চ করব, তার আগে বিষ্ণুপুর অবধি একটু যাই, কারণ এখন বাজেনি বেশি, এখন বাজে 11:15। এই দেখুন আমরা চলে এসেছি নেতাজি মোড়, এই আইল্যান্ডটায়। এই আইল্যান্ড থেকে আমরা সোজা যাব, সোজা গেলে আমাদের এইখান থেকে ইউ টার্ন করতে হবে। এখানে একটা বড় গ্রাম বলতে পারেন। কোতুলপুর বাজার ক্রস করে আমরা চলে যাব সোজা জয়পুরের দিকে, জঙ্গলের দিকে। জয়পুর জঙ্গল ক্রস করলেই আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। জয়পুরের এই যে আদিম জঙ্গলটার ডিস্টেন্স হচ্ছে, লম্বাটা হচ্ছে আনুমানিক 12 কিলোমিটার মতন। জয়পুর জঙ্গল ঢুকছি, ঠিক জয়পুর থানা পড়লো, আমি দাঁড়িয়ে আছি। এবার জয়পুর জঙ্গলে আমরা ঢুকবো। প্রচুর লোক আজকে, বনলতা রিসর্ট কাম রেস্টুরেন্ট আছে, প্রচুর লোক। হ্যাঁ, এই যে আমরা বনলতাটা ক্রস করছি, এবার দেখুন বনের সৌন্দর্য নিন। জয়পুর জঙ্গল, ঘন জয়পুর জঙ্গলে আমরা এবার ঢুকছি। প্রচুর গাড়ি। আমরা ভেবেছিলাম এখানে লাঞ্চ করব, কিন্তু দেখি সকলের পারমিশন নেব, কার কি মাথায় চলে। এই আমরা ঢুকলাম জয়পুর জঙ্গলে। আগে এই জঙ্গলে প্রচুর ডাকাতি হতো, প্রচুর ডাকাতি হতো। মানে এই ডান দিকে বাঁ দিকে শুনেছি, কেন আমরা জানি যে ছোট ছোট বস্তিগুলোতে ডাকাত থাকতো এবং এই জঙ্গলের মধ্যে তারা ডেরা করে থাকতো। তো এরকম জিনিস এখানে ঘটেছে। এছাড়াও সেটা হচ্ছে আপনার ভাগ্য ভালো থাকলে যখন তখন হাতি কিন্তু এই পথে চলে আসে। তো আমরা এখানে একটু নামবো, একটু দাঁড়াবো ছাওয়াতে, একটু এনজয় করবো অরণ্যটাকে। সবাই মিলে একটু নামলো, একটু ফরেস্টের মধ্যে, ফরেস্টের একটু গন্ধ নিতে। জঙ্গলের একটা আলাদা গন্ধ থাকে। তো এখানে দেখুন লেখা আছে ডিয়ার আছে এখানে, ডিয়ার হ্যাভ রাইট অফ ওয়ে, মানে যে কোনো সময় ডিয়ার এখানে বেরোতে পারে। ডু নট অবস্ট্রাক্ট, তাকে বাধা দেবেন না, এবং ড্রাইভ স্লো। জঙ্গলের হাওয়া কেমন লাগছে বাবা? একদম সুন্দর অক্সিজেন ভর্তি হাওয়া,
দম করে নিচ্ছি, একটু বাড়ি আবার বাড়ি গিয়ে ধুলো ধোঁয়ায় ভরতে হবে। যাই হোক, বেশ ভালো। এখানে যদি ডাব টাব দেখতে পেতাম আরও ভালো হতো। ডাবটা পাচ্ছি না, জঙ্গলের মধ্যে আর ডাব কোত্থেকে আসবে, এই ডাব আর দেখতে পাচ্ছি না। কী খবর? এদিকে দেখ। সকলে ফটোগ্রাফিতে ব্যস্ত, তো আমিও টুকটাক ছবি তুলছি জঙ্গলের। এবং রাত্রি 5টার পরে বলে যে জঙ্গলটাকে অ্যাভয়েড করাই ভালো শীতের দিকে। যদিও এই সময়টা হাতি বেরোনোর সময় নয়, তবুও অ্যাভয়েড করাই ভালো। আর যখন এই জঙ্গল দিয়ে ড্রাইভ করবেন তখন স্পিড কিন্তু লিমিট করতে হবে, কারণ যখন তখন হরিণ টরিণ ক্রস করতে পারে, সেখানে একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। তাই কিন্তু স্লো গাড়ি চালাবেন, যেহেতু এটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। বেশ একটা অ্যাডভেঞ্চার জায়গা। ভাবুন, সামনে দিয়ে দলে দলে হাতি বেরিয়ে এলো, তাহলে কি করবেন? তাদের পেরুতে দেবেন এবং আপনি গাড়িটা যথেষ্ট ডিস্টেন্সে রেখে থামাবেন। আপনি জানবেন যে হাতি যদি কোনো সাড়া শব্দ না করে পথের মধ্যে স্থির হয়ে থাকে, তাহলে জানবেন যে সেই হাতি কিন্তু আক্রমণ করতে পারে। সবাই গাড়ি থামিয়ে মজা নিচ্ছে। কেউ আগে কেউ পরে। ক্রিসমাস পেরিয়ে গেছে, আজকে 28 তারিখ, রবিবার। স্বাভাবিকভাবেই এত ভিড়, এবং মনে হয় না আমরা বনলতাতে খেতে পারবো। ইচ্ছে ছিল বনলতাতে যাব এবং ওখানে গরুর গাড়ি চড়বো। এমন হয়েছে এই রাস্তা দিয়ে আমি সন্ধ্যেবেলা 6টা সাড়ে 6টায় বাইক নিয়ে ফিরেছি, কাজের সূত্রে গেছিলাম। ফিরতে কোনো বাধা নেই, কিন্তু সেটা আপনার রিস্ক। হ্যাঁ, এটা একটা বনশ্রী রিসর্ট, এখানে খাওয়ার জায়গা আছে, যদি কেউ খেতে চায় এখানে সে খেতে পারে। দেখুন লেখা আছে হাতির যাতায়াতের অধিকার আছে। এই রাস্তা দিয়ে হাতি ক্রস করে, মানে এলিফ্যান্টের এখান দিয়ে যাতায়াত আছে, আপনারা কিন্তু ডিস্টার্ব করবেন না। চলুন আমরা আরও এগোচ্ছি বিষ্ণুপুরের দিকে। এইভাবে পালে পালে কিন্তু হাতিগুলো যায়, কোনো একলা হাতি কিন্তু এখান দিয়ে পার হবে না। যখন যাবে এরকম পুরো পালে পালে হাতি ক্রস করে। আচ্ছা দেখুন, আমরা এই জয়পুর জঙ্গল পেরিয়ে এলাম। বাঁদিকে দেখছেন যে রাস্তাটা কালো গাড়িটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বিষ্ণুপুর শহরের দিকে, আর ডান দিকটা হচ্ছে বাইপাস। তো আমরা বাঁদিকটা দিয়ে ঢুকি, কারণ ওই আর একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের নাম গৃহিণী। গৃহিণীতে একটু খেয়ে নেব। তো আমরা বিষ্ণুপুর টাউনের দিকে যাচ্ছি, বাইপাস দিয়ে গেলাম না। বাইপাস দিয়ে যদি যেতাম তাহলে বাঁকুড়া, মুকুটমণিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, যেখানে যেতে চায় ডান দিকে বাইপাস দিয়ে সে চলে যেতে পারে। বিষ্ণুপুর পৌঁছে দিলাম। আপনাদের আর কিছু বলার নেই, আজকে এপিসোডটা এখানেই শেষ করলাম। বিষ্ণুপুর ড্রাইভ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এত সোজা উপায় আমরা বিষ্ণুপুর, এর থেকে অন্য কোনো উপায় আপনারা পাবেন না। এলাম, যারা যাচ্ছেন, যারা পুরো ভিডিও দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এলাম, ধন্যবাদ।